আই লাভ ইউ নীর ভাইয়া। আমি ভালোবাসি আপনাকে নীর ভাইয়া। আমার একটা কিসি দাও, তাহলে বুঝে নিব আপনিও ভালোবাসেন। স্কুলের অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আলো নীরকে কথাগুলো বলতেই নীর জড়িয়ে আলোর গায়ে মেরে দেয়। এই তোর বয়স হয়েছে, পিচ্ছি একটা মেয়ে, তুই ভালোবাসার কি বুঝিস? হ্যাঁ, ভালো যে আমাকে বলেছিস, অন্য কাউকে বললে তোর খবর হয়ে যেত। সর এখান থেকে। আলোকে ফেলে রেখে নীল চলে যায়। তখনই আলোর ফ্রেন্ড রিমা আসে। তোকে বললাম না, বলিস না। তোর মুখ টমেটোর মতো লাল করে দিল নীর ভাইয়া। রিমা, নীর ভাইয়া ভালোবাসে না আমায়। তুই চুপ থাক পাল, ভাবতে দে। বললো তো বয়স হয় নাই, তাহলে বড় হলে ভালোবাসবে বুঝি। কি থাকস তুই? আমি এইটে পড়ি আর বয়স হয় নাই? নিশা, ঈশা, লিনা ওরা তো আমাদের সঙ্গেই পড়ে, ওদেরও তো বয়ফ্রেন্ড আছে, তবে আমি ওদের থেকে একটু ছোট, কিন্তু একসাথেই তো পড়ি। চল বাড়ি যাই, তখন ছুটি দিচ্ছে। আদনান ভাইয়া চলে আসলে খবর করে দিবে। চল। আমি আর রিমা বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম। স্কুলের গেটের সামনে একটা রিক্সা নিয়ে দুজন উঠে পড়ি। এখান থেকে বাড়ি 20 মিনিটের দূরে। রিমার বাড়িও আমাদের বাড়ির পাশে। চলেন পরিচয় দিই। আমি আলো চৌধুরী, বাবা একজন ডক্টর আনোয়ার চৌধুরী, মা গৃহিণী, নাম আসমা তারা। আমরা এক ভাই এক বোন। ভাইয়া ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন, নাম আদনান চৌধুরী। টুকুস করে পরিচয়টা দিয়ে দিলাম। এবার বাড়ি যাই, নইলে আদনান ভাইয়া মাইট দেবে আমায়। বাড়ির সামনে যেয়ে রিক্সা থেকে নেমে জলদি বাড়ির ভেতরে চলে যাই। চিন্তা নেই, ভাড়া আগেই দিয়ে দিয়েছি। মা গেট খুলতেই মাকে সালাম দিই, নইলে বাড়িতে ঢুকতেই দেবে না। মা, ভাইয়া এসেছে? না, আসেনি। জলদি উপরে যে স্কুল ড্রেস বদলে চলে আসবে যে কোনো সময়। ওকে কিউট মা, ভালোবাসি। বলে আলো দৌড়ে উপরে নিজের রুমের দিকে যেতে থাকে। আরে আসতে যা আলো, পড়ে যাবি তো। এই মেয়েটাও না, ভাই যেমন শান্ত তিনি তেমনি চঞ্চল। আলো নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে লেডিস টি শার্ট আর প্লাজো পরে নেয় আর গলায় একটা ওড়না জড়িয়ে নেয়। প্রতিদিনের মতো নীর তালুকদারের আইডি স্টক করতে ভোলে না আলো চৌধুরী। বারান্দায় টবে লাগানো লাল গোলাপে পানি দেয় আলো। তার প্রিয় কাজ এইটা। 1 বছর আগে আদনান ভাইয়া উপহার দিয়েছিল। দুপুরে খাওয়া হয়নি, তাই সন্ধ্যার আজানের পরেই আলোর ক্ষুধা লেগে যায়। নিচে চেয়ে দেখে আম্মুর রান্না শেষ হয়েছে। তারপরে আলো বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে, খেতে দাও তো। কাল শুক্রবার, তাই পড়াও নেই, ঘুম আসলেও সমস্যা নেই। বুঝছি, আর বলতে হবে না। আদনান এখনো এলো না যে? আমিও তো ভাবছি, দেরি করে না তো ভাইয়া? আসমা তারা আলোকে খাবার দেয়। আলো ভাত নিয়ে মাংস দিয়ে খেতে থাকে। একটু সবজিও নে আলো। মা, সবজি তো খাবোই, কিন্তু আজ না। বলে খেতে থাকে নিজ মনে। একটু পরেই আদনান বাসায় ফিরে। কোথায় ছিলি? দেরি হলো কেন? মা, একটু বাইকে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। আলো কখন বাড়ি এসেছে? ভালো, এরপর থেকে বলে যাবি স্কুল ছুটির পরে। কেন, কি হয়েছে? কিছু না, আর এরপর থেকে বলে যাব। একটু চুপ করে আলোর দিকে তাকিয়ে বলে, এখন খাচ্ছিস যে? তার মানে নীর ভাইয়া কিছু বলেনি? বললে কি যে হতো, দুপুরে খায়নি তো তাই। ওহ, ভালোই হয়েছে তোর স্কুল আর আমার কলেজ একসাথে। নাই কোথায় কিনা করে বেড়াতিস কে জানে। ভাইয়া, তুমি তোমার বোনকে চেনো না? আমি আলো চৌধুরী, আমি কোনো আজে বাজে কাজ করি না, বুঝছো? তাহলে তো ভালোই, ভালো করে পড়াশোনা কর, অনেক এগিয়ে যেতে হবে তোকে। আদনান চুপ করবি, ওকে খাইতে দে তো। আচ্ছা মা, আমি উপর রুমে গেলাম। বলি ভাইয়া চলে যায়। আমিও খাওয়া শেষ করে উপরে যাই। ঘুম পাচ্ছে অনেক, কি জানি এখন কেন এত ঘুম পাচ্ছে। লাইট অফ করে জানালা লাগিয়ে আলো ঘুমিয়ে যায়। আলো ঘুম থেকে উঠে ব্যায়াম করতে যায় আদনান ভাইয়ার সাথে। প্রতিদিন করতে হয়, না হলে আদনান ভাইয়া মার দেয়। আমি দৌড়াতে থাকি, ভালো লাগে না। এই আদনান ভাইয়াও না, ব্যায়াম না করলে কি হয়, উফ। মানুষের বড় ভাইয়েরা তাদের ঘুরতে নিয়ে যায়, চকলেট আইসক্রিম খাওয়ায়, আজকে শুক্রবার তাও ব্যায়াম করতে হবে। জীবনটাই বেদনাদায়ক, ধুর। আলো, কি ভাবিস? জলদি আয়, সূর্য উঠে পড়ে গরম লাগবে। আসছি ভাইয়া। এত অলস কেন তুই আলো? ভাইয়া, আমি মোটেও অলস নই। ছুটির দিন তুমি আমাকে দিয়ে ব্যায়াম করাছো, তার উপর। হ্যাঁ, আমি অলস না, আলোর বাচ্চা আলো। কি? ও, আমি তো কিছুই করি না। মাকে তো একটু সাহায্য করতে পারিস। এই ভাইয়া, তুমি আমার থেকে 4 বছর 4 মাস 10 দিনের বড়। সো তুমি কাজ কাম করবা, আমি পিচ্ছি বাচ্চা, ঘুমানো খাওয়া এগুলো তো আমার কাজ। হ্যাঁ, আইসে বিয়ে দিয়ে দিলে তোর কদিন পর বাচ্চার মা হবি, আর তুই ছোট।
সামনে দেখি নির্ভাইয়া। আমার অবস্থা কেমন, নির্ভাইয়া কোথা থেকে আসলো? নির্ভাইয়া তো আসেনি এর আগে। হে দোস্ত, কেমন আছিস? দোস্ত ভালো রে, তুই কেমন আছিস? আমিও ভালো। তোকে তো কখনো দেখিনি ব্যায়াম করতে। আরে মা বলে ব্যায়াম করতে, আজকে দেখ শুক্রবার, তাও জোর করে পাঠালো। আমি কোনো দোকানে বসে কাটিয়ে দিই বেশিরভাগ। দেখছো ভাইয়া, তোমার বন্ধু কত অলস, আর আমাকে বলে। আরে আলো, তুইও ব্যায়াম করিস? ভাইয়া মাইর দেই নইলে। চুপ কর তোরা, জলদি হাঁটা শুরু কর, সূর্য উঠবে বলে। আমি আর আদনান ভাইয়া হাঁটা শুরু করলাম। নির্ভাইয়া পেছনে আসছে। নির্ভাইয়ার বাবা নিসান তালুকদার আমার বাবার ছোটবেলার বন্ধু। তিনি বিজনেসম্যান। নির্ভাইয়ার মা রেহানা বেগম, তিনি মায়ের ফ্রেন্ড, তিনিও মায়ের মতো গৃহিণী। সেই সূত্রপাতে নির্ভাইয়া আর আদনান ভাইয়া বেস্ট ফ্রেন্ড, একে অপরকে ছাড়া চলেই না। নির্ভাইয়াকে ভালোবেসে দিন যাচ্ছে। সামনে আমার জেএসসি পরীক্ষা, তাই আমার আর রিমার তুমুল বেগে পড়াশোনা চলছে। এই পড়াশোনা অনেক বাজে লাগে। পড়াশোনা যে কে তৈরি করেছে তারে পাইলে খুন করবো আমি। প্রচুর পড়া, ধুর। বেগম রোকেয়া যদি মেয়েদের পড়াশোনার বিষয়ে নাক না গলাতো, তাহলে আমি এক বাচ্চার মা হতাম আজ। হুদাই পড়াশোনা ভালো লাগে না, ধুর। রিমার বাচ্চা রিমা, পড়তে ভালো লাগে না, এত কঠিন কেন পড়া? এই চুপ কর, সামনে পরীক্ষা, ফেল করলে বাবাই বলেছে বিয়ে দিয়ে দেবে। ওয়াও আঙ্কেল, কত ভালো। নির্ভাইয়া রাজি হলে বিয়ে করতে পারতাম, বুঝে না কেন, ধুর। এই শুরু তোর বকবকানি, চুপ করে পড়তে দে। আমার রুমে পড়াশোনা করছি আমি আর রিমা। আদনান ভাইয়া বলে গেছে আমি না আসা পর্যন্ত পড়তে হবে। আরে ভাইরা এত প্যারা কেন দেয় রে ভাই? আলো পড়ছে আর ভাবছে, যার কারণে পড়া বুঝতে পারছে না। বাবা থাকলে হয়তো ভাইয়া শুধু বাবাকে ভয় পায়। ডাক্তারদের কাজ অনেক কঠিন। অনেকদিন তো মধ্যরাতেও বাবার হসপিটালে যাওয়া লাগে। বাবার সাথে সময় খুব কমই কাটাতে পারে। এভাবে পরীক্ষার দিন চলে আসে। আজকে ভাইয়া আমাকে স্কুলে দিতে এসেছে। আজকে আমার বাংলা পরীক্ষা। বাংলা অনেক কঠিন লাগে, আর গণিত তো নাই বললাম, উফ। পরীক্ষার ঘন্টা দিলে হল রুমে যাই আমি আর রিমা। আমাদের দুজনকে দুই দিকে বসিয়েছে টাকলু স্যার, আই মিন রিহান স্যার। পরীক্ষার খাতায় সব ভুলা যায়, খালি ধুর। খাতা দিচ্ছে এখন, সব ঠিকঠাক লিখে নি। আগে রোল, নাম ইত্যাদি এগুলো। একটু পরে প্রশ্ন দেয়। সব তো খাইয়া ফেলছি, কি করবো এখন, আয় হায়। হো হো। খাতায় লেখা শুরু করি, যা মনে পড়ছে। পরীক্ষা শেষ হয়ে যায় 2.5 ঘন্টায়। তারপরে টিক দেই, চোখ বন্ধ করে মেরে দিই, যা হবার হবে পরে দেখা যাবে। পরীক্ষা দিয়ে বাহির হয়ে দেখি আদনান ভাইয়া দাঁড়িয়ে আছে, সাথে নির্ভাইয়াও আছে। আমি ভাইয়ার কাছে যাই। ভাইয়া আমার দিকে তাকায়, তারপরে বলে, প্রথম পরীক্ষা কেমন দিলি? ঝাক্কাস, নিশ্চয়ই A+ পাবো, বুঝলা? আলো চৌধুরী অনেক ব্রিলিয়ান্ট। বুদ্ধাই পাশ করবো কিনা কে জানে। তাহলে তো ভালোই, চল বাড়ি যাই। হায় রে, গাড়ি বাড়ি থাকতেও এখন আদনান ফাদনান আমাকে হাঁটিয়ে নিয়ে যাবে। রিমা ওর বাবার সাথে চলে গেছে, ওর সাথে হাঁট যেতে হতো। বাড়ি এসে আরাম করে শুয়ে পড়ি। হাত ব্যথা হয়ে গেছে আমার। পড়াশোনা নাই থাকলো, কিন্তু এই প্রচুর পরীক্ষা কে তৈরি করছে? শালা তোরে পাইলে গরম পানিতে চুপানি খাইতাম আমি, একদম পেটা গরু কোথাকার। গোসল করে খেয়ে নি, আহ শান্তি। খাওয়ায় যে কি শান্তি, জীবনটা লাভ লস কিচ্ছু লাগবে না। খাওয়ার ঘুমানোর কিছু হইলেই হইল, আহা জীবনটা সুন্দর। আমি রুমে গিয়ে আরাম করে একটা ঘুম দেই। বাইরের আওয়াজে ঘুম ভেঙে যায়। কি হলো? মা, আলো ঘুমায় নাই কেন? পরশুদিন না ওর পরীক্ষা। পড়াশোনা করবে তো, এখন ঘুমাক, রাতে পড়বে। ঠিক আছে, 12টার আগে যেন রাতে না ঘুমায়। ওকে যা। নীর কখন থেকে দাঁড়িয়ে আছে? আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। প্রথম কথাটা জোরে বলেছিল ভাইয়া। মা অনেক ধৈর্যশীল, সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেন। তাই ভাইয়াকে কিছু বলল না। হয়তো কোথাও থেকে রেগে গেছে ভাইয়া। ভাইয়া কমই রাগে, আমাকেও ওইভাবে বলে না। কোনো সমস্যা হয়েছে হয়তো। আলো উঠে পড়েছিস? মা কিছু খেতে দাও তো। আচ্ছা দিচ্ছি, ফ্রেশ হয়ে নে। ওকে মা। মাকে বললাম না যে শুনেছি। ফ্রেশ হয়ে এসে বিস্কিট দিলে খাই আমি। খেয়ে হেঁটে বেড়াই একটু, তারপর আবার লিভিং রুমে এসে বসি। বাবা কল দেয়। কি? এটা কিভাবে হলো আর কখন? ঠিক আছে, আমরা এখনই আসছি। কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। ভাইয়ার পা ভেঙে গেছে, প্লাস্টার করা হয়েছে পায়ে। ভাইয়া একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া রাজনীতির সাথে জড়িয়ে আছে। 2 দলের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তাই ভাইয়া রেগেছিল। কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল হয়তো। বাড়ি থেকে বাইরে এসে বাইকে করে কোথাও একটা যাচ্ছিল হয়তো। নির্ভাইয়া হসপিটালে নিয়ে এসেছে। আমরা কেবিনের ভেতর ছিলাম। মা কিছু বলেনি, বাবা বকা দিয়েছে।
সবাই আমাকে বাড়ি যেতে বলে, আমার পরীক্ষা, তাই থাকার দরকার নেই এখানে। আমাকে বাড়ি দিয়ে আসার দায়িত্ব পড়ে নীর ভাইয়ার উপর। বাড়িতে যাওয়ার জন্য নীর ভাইয়ার সাথে হসপিটাল থেকে বের হই। নীর ভাইয়ার বাইক আছে, সেটাতেই যাব। আমার একটু কেমন কেমন যেন লাগছিল, তাও কি কি আর করার, বাইকে ভাইয়ার সাথেই ওঠা হয়েছে। আমি উঠলাম বাইকে, কেমন একটা যেন অনুভূত হচ্ছিল। নীর ভাইয়া বলে, আলো ধরে বস, নইলে পড়ে যাবে। তোর কিছু হলে আদনান আমার মায়েরাই ফেলাবে। প্রথম কোনো পুরুষের স্পর্শ লাগলো। ভাবিনি কখনো এভাবে কাছাকাছি আসবো নীর ভাইয়ার। বাইক স্টার্ট দিল, তারপর চলা শুরু করলো। প্রিয় মানুষের সাথে থাকলে মনে হয় সব সুখ পেয়ে গিয়েছি। এখন শুধু একটা কথাই মনে পড়ছে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো। আমার মনে সুপ্ত ভালোবাসার বীজ বপনকারীকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভাবনার জগতে তলিয়ে গেছি আমি, কোনো কিছুতেই মন নেই এখন আমার। আলো, এই আলো। হঠাৎ নীর ভাইয়ার ডাকে হুঁশ ফিরে পেলাম। নাম, চলে এসেছি। কি ভাবিস, একা থাকতে পারবি তো? পারবো, রাত হয়ে গেছে অনেক। বাড়ি যান নীর ভাইয়া। সত্যি পারবি? যদি কোনো সমস্যা হয় আমিও থেকে যাই। আন্টি চিন্তা করবে, চলে যান। ফোন করে বলে দেব। আজকে মনে হয় আসমানটি আসতে পারবে না। না, থাকার দরকার নেই। কোনো সমস্যা? পিচ্ছি, তুই চুপ থাক, বেশি বোঝা লাগবে না। দুজনে বাড়ির ভেতর যাই। অনেক ক্ষুধা লাগছে আমার। মা তো বিকেলে রান্না করছিল, কিছু আছে নাকি কি করব কিছুই বুঝতে পারছি না। নীর ভাইয়া সোফায় শুয়ে পড়েছে। রান্নাঘরে এসে দেখি ভাত রান্না করে রয়েছে আর মা ডাল রান্না করেছে। তাছাড়া কিছুই নেই। মাংস তুলে রেখেছে ফ্রিজে, রান্না করতে পারেনি। আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম, কিছু তো খেতে হবে। ডিম ভাজি করলাম 2টা, তারপর খাবার টেবিলে নিয়ে যাই। সব কিছু রেডি করে নীর ভাইয়াকে ডাকতে যাই। নীর ভাইয়া উঠো, খেয়ে নাও। চল। আর আসমানটি একটু আগে কল করে বলে দিয়েছে যেন আমি থাকি। আর কোনো সমস্যা নেই তো? না নীর ভাইয়া, তুমি থাকলে সমস্যা নেই। এই তুই আমাকে তুমি করে কবে থেকে বলছিস রে? এই তো একটু আগে থেকেই। আসো খেয়ে নিই আমরা দুজন। খাওয়া শেষে প্লেট ধুয়ে রেখে দিই। নীর ভাইয়াকে আদনান ভাইয়ার রুমে থাকতে দিই, তারপরে নিজের রুমে চলে আসি। মাকে কল করি। মা, ভাইয়া কেমন আছে? ভালো আছে। একটু আজকে আমরা আসতে পারলাম না। নীর আছে তো? মা, আর একটু কথা বলে কলটা কেটে দিই। ঘুম পাচ্ছে, তাই লাইট অফ করে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, তারপর পড়তে বসি। এখনো ঘুম ঘুম লাগছে, তাই উঠে রান্নাঘরে যেয়ে কফি বানাতে যাই। আমি টুকটাক কাজ পারি। এখন সবে 7টা বাজে। কফি বানাতে যেয়ে মনে পড়ে নীর ভাইয়াও তো আছে, তাই তার জন্যও বানিয়ে নিই। ভাইয়ার রুম আর আমার রুম পাশাপাশি। রুমের সামনে এসে দরজায় আওয়াজ করি, হয়তো এখনো ঘুমোচ্ছে। ভাবলাম আরেকবার দিই, তারপর ভেতর থেকে আওয়াজ আসলো, ভেতরে আয়, দরজা খোলা। আমি ভেতরে যাই। এসি চলছে আর নীর ভাইয়ের কোমর পর্যন্ত কাঁথা দিয়ে ঢাকা। রাতে হয়তো কারেন্ট চলে গিয়েছিল, তাই গায়ে শার্ট নেই। আমার লজ্জা লাগছে প্রচুর। কোনো রকমে কফিটা বেড সাইড টেবিলে রেখে আসি। নিজের রুমে এসে কফি নিয়ে বেলকনিতে এসে দাঁড়াই আমি। নিজের গোলাপ গাছটায় একটু পানি দিই, তারপর কফিটা খেয়ে নিই। একটু ঘুম কম লাগছে, পড়তে বসি। যাই হোক, পড়তে তো হবেই, না পড়ে কি করব। মাঝে মাঝে পড়তে ভালোই লাগে আমার। 8টা বাজলে রাইস কুকারে ভাত ধুয়ে দিয়ে আসি। মা চলে আসে 8টার পরেই। হসপিটালে খাবার নিয়ে যেতে হবে। মা এসে সবজি রান্না করে আর মাছের ঝোল করে। নীর ভাইয়া তখন সোফায় বসে আছে, ফোনে কি যেন করছে। বাবা বলেছে আমাকে ফোন এসএসসির পরে কিনে দিবে। আমি কোনো রকমে খেয়ে নিই, তারপরে আবার পড়তে বসি। নীর ভাইয়া মায়ের সাথেই চলে গিয়েছে। আজকে আমার পরীক্ষা শেষ, কি যে আনন্দ লাগছে আমার, উফ বলে বোঝানো যাবে না। কদিন শুধু আরাম করব, আরাম আর আরাম। রিমা আর আমি আজকে হেঁটেই বাড়ি যাচ্ছি। আরে জানেনই তো আমি কাজ করি না, আসলে ফুচকা খাবো তো, তাই হেঁটে যাচ্ছি। আমরা দুজনে ফুচকা খেয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করি। আদান ভাইয়া এখন হাঁটতে পারে কিছুটা। নীর ভাইয়া সব সময় আদান ভাইয়ার সাথেই ছিল। রাহিলা আন্টি আমাদের বাসায় থাকলে কিছুই বলে না। বাড়ি এসে ফাইলটা ছুঁড়ে বিছানায় ফেলি। আহ, কত শান্তি। ওফ, আমি ফ্রেশ হয়ে নিচে যাই খেতে। মা, খাবার দাও তো। টেবিলের উপরেই তো আছে। ও আচ্ছা। ভাত বেড়ে খেয়ে নিই, তারপর ভাইয়ার রুমে যাই। ভাইয়াকে বলি, ভাইয়া তোমার ফোনটা একটু দাও তো। কি করবি? পরীক্ষা তো শেষ, সো গেমস খেলবো, দাও। তোর ফোন টিপা লাগবো না, তোকে কিছু বই দিয়েছিলাম সেগুলো পড়।
না ভাইয়া, দাও না, আজকে তো পরীক্ষা শেষ, আজকে পড়াশোনা করব না, দাও না ভাইয়া। ওকে ওকে, আর পাম দিতে হবে না, নে ধর। আমার ভালো ভাইয়া, দাও না প্লিজ। ফোন নিয়ে সোজা রুমে চলে যাই, তারপর গেমস খেলি, ভিডিও দেখি, এসব করতে করতে বিকেল কেটে যায়। তাও কোনো হেলদোল করি না আমি। সন্ধ্যার দিকে ভাইয়া এসে ফোনটা নিয়ে যায়। এখন কি করব, ভালো লাগছে না তো আর, ধুর। আজকে বাবা তাড়াতাড়ি বাসায় আসে, অনেক ভালো লাগে আমার, সাথে অনেকগুলো চকলেট এনেছে, আমার পছন্দের কিটক্যাট চকলেট। আমি বাবার থেকে চকলেট নিয়ে খেতে থাকি, চকলেট আমার ভীষণ পছন্দের। আলোমা, তুমি কোন গ্রুপে পড়তে চাও? বাবা, আমিও তোমার মতো ডক্টর হতে চাই, তাহলে সায়েন্স নিই। তোমার যা ভালো লাগে। আদনান তো রাজনীতিতে ইন্টারেস্ট। আমি তোমাদের উপর কখনো কিছু চাপিয়ে দেব না। ধন্যবাদ বাবা, ভালোবাসি বাবা। আমার মাথায় বাবা হাত বুলিয়ে দেয়। খাবার খেয়ে নেই ফ্রেশ হয়ে, আমি চকলেট খেতে থাকি। বলে না, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আজ আমি এক ষোড়শী কন্যা, এসএসসি পরীক্ষা দিব কিছু মাস পর। এই কয় বছরে অনেক কিছু বদলালেও নীর ভাইয়ের প্রতি ভালোবাসাটা একদমই বদলায়নি, বরং বেড়েছে আরো। তার কি দেখে যে প্রেমে পড়েছি আমি নিজেও জানি না। আমি শুধু জানি তাকে আমি ভালোবাসি। ও হ্যাঁ, আমার কল্পনার জগতের বিচরণকারী পুরুষ, তোমাকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। জীবনটা অনেক সুন্দর, শুধু সুন্দর করে বাঁচতে শিখতে হয়। আমি থাকি বা না থাকি, আমার কর্মগুলো তো চিরদিনই রবে। আমার প্রিয় মানুষগুলোকে ভীষণ ভালোবাসি, তারাই আমায় সাহস যোগায়। আমি একটা সুন্দর জীবন কাটাতে চাই আমার প্রিয় মানুষদের সাথে। আমি স্বপ্ন দেখি, কারণ মানুষ স্বপ্ন দেখা বাদ দিলে বেঁচে থাকবে কি করে? মনের গহীনে প্রশ্ন জাগে মাঝে মাঝে, এই দুনিয়ার সবকিছুই তো নকল, তাহলে এই দুনিয়ায় মানুষ রঙিন স্বপ্ন নিয়ে বাঁচার আশা কেন করে? নির্ভয় আমায় ভালোবাসে কি না সেটা খুব করে জানতে ইচ্ছে করে আমার। আমার ভালোবাসারা ভালো থাকুক, এটাই চাই আমি সব সময়। ভাইয়া আজকাল অনেক ব্যস্ত হয়ে পড়েছে, সামনেই ভোট। ভাইয়া আমাদের এলাকার এমপি রেজাউল খানের সাথে কাজ করে। তিনি অনেক ভালো মানুষ, এখন সবকিছু শিখছে, পরে এমপি নির্বাচনে দাঁড়াবে। নির্ভাইয়ের খোঁজ তেমন পাওয়া যায় না, কি করে কে জানে। আমার এত সব ভাবনার মধ্যে মা এসে বলল আমি যেন খেয়ে নিই। আমি রুম থেকে নিচে যাই, এখন রাত হয়ে গেছে। নিচে এসে খাওয়ার টেবিলে বসি, বাড়ির সকল সদস্য আছে। ভাইয়া এক মনে খাবার খাচ্ছে, বাবাও খাওয়া শুরু করেছে। মা আমাকে প্লেট দেয়, আমি খাবার তুলে খাওয়া শুরু করি। খাওয়া শেষে টেবিল গুছোতেই মাকে হেল্প করি, তারপর রুমে আসি। আমার রুমে আমি ভাইয়ার কম্পিউটার নিয়ে এসেছি, ভিডিও দেখবো তাই। বাবা এসএসসির পর ফোন কিনে দেবে বলেছে। এখন যেহেতু ভাইয়া বাইরে থেকে থাকে বেশি, সেহেতু আমি কম্পিউটারটা এনে রেখেছি রুমে, পড়াশোনা করি। না করলে হয় সামনে এসএসসি পরীক্ষা, তার উপর আবার সায়েন্স নিয়েছি। ডক্টর হওয়া তো আর চারটেখানি কথা না, দিন রাত পড়তে হয়। এত কঠিন কেন? আমি মুভি, ড্রামা, কার্টুন দেখি বেশিরভাগ সময়। আলো চৌধুরী অনেক ভালো, তাই না? 1 ঘন্টার মতো দেখি, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে পড়তে বসি ফ্রেশ হয়ে। রিমা সায়েন্স নিয়েছিল, কিন্তু কিছু বুঝতে না পারায় আর্টস নিয়েছে। জীবন সময়ের সাথে কেটে যায়, ভালোভাবে হোক আর খারাপভাবেই হোক। পড়াশোনা করা ছাড়া আর কোনো কাজ নেই। কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখন সারাদিন বাড়িতে থাকা হয়। রিমা মাঝে মাঝেই আসে, টানা 3 ঘন্টা পড়ার পরে নিচে যাই নাস্তা করতে, ক্ষুধা লেগেছে অনেক। খাবার টেবিলে বসি, মা আমাকে প্লেট দেয়। আজকে রুটি বানিয়েছে, সাথে আলু ভাজি আর মাংস রান্না। আমি রুটি খেতে থাকি। কাল রাতে একটা ইমার্জেন্সি রোগী ছিল, তাই বাবা বাসায় নেই। আদান ভাইয়াও চলে গেছে কাজে, বলতে গেলে মা আর আমিই বাসায় থাকি। খাওয়া শেষে উপরে যাই আমি, রুমে এসে শুনি মেঘ ডাকছে, আজকে প্রথম বৃষ্টি হবে এই বছর। আমার অপেক্ষার প্রহর কাটছেই না। ঠিক 12টার সময় বৃষ্টি শুরু হয়। প্রথম বৃষ্টিতে ভেজা লাগবেই আমার, জ্বর ঠান্ডা যাই হোক না কেন। মাকে বলে ভিজতে চলে আসি ছাদে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমার শরীরে স্পর্শ করলে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আজকের দিনে সব দুঃখ ভুলে বৃষ্টিতে ভিজবো। আমি ভিজতে ভিজতে 1 ঘন্টা লাগিয়ে ফেলেছি। হাতের ঘড়ির দিকে দেখি 1টা 10 বাজে। তারপর নিচে যাওয়ার জন্য পা বাড়াই, সামনের আগন্তুককে দেখে থমকে দাঁড়াই আমি। ভিজতে এতটাই মগ্ন ছিলাম যে কাউকে দেখার সময়ই নেই আমার। সে আমার দিকে অপলক চেয়ে আছে, আমিও চেয়ে থাকি। মা, নির্ভাইয়া কখন এসেছে? চুপি সারি বলি মাকে। বৃষ্টি শুরু হলো তখন, বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। বৃষ্টি নামাই চলে এসেছে। একটু আগে আমি বললাম যে আলো কি করছে দেখে আসতে। ও আচ্ছা, ক্ষুধা লেগেছে মা, খেতে দাও না।
ভুনা খিচুড়ি করেছি মাংসের সাথে, ভালো লাগবে। তুই প্লেট নিয়ে যে বস, আর নীরকেও বলিস। আমি প্লেট ঠিক করে খাবার টেবিলে বসি। নীর ভাইয়া তখন সোফায় বসে আছে। আমি স্বপ্নেও ভাবিনি নীর ভাইয়াকে আজকের দিনে দেখব। আজকে অনেক খুশি আমি। নীর ভাইয়া, খেয়ে নাও। আসছি। আমি এসে টেবিলে বসি, মা খাবার দেয়। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যা ভালো লাগে কি যে বলবো। ওফ। মায়ের দেওয়ার সাথে সাথেই আমি খেতে থাকি। নীর ভাইয়া পরে এসে বসে খেতে থাকে। আমি পেট পুড়ে খেয়ে উঠে পড়ি। খাওয়ার সাথে কোনো কিছুর তুলনা নেই। নীর ভাইয়াকে দেখানোর জন্য নিজের প্লেট ধুয়ে রাখি, তারপর নিজের রুমের দিকে যাই। মা এখন ঘুমাবে, এটা মায়ের ঘুমানোর সময়। মা মনে হয় নীর ভাইয়াকে বলেছে আদনান ভাইয়ার রুমে এসে থাকতে। বৃষ্টি পড়ছে এখনো। আমি রুমে এসে ভাবি নীর ভাইয়াকে আরেকবার নিজের মনের কথা জানানো দরকার। বোঝে না কেন? যদি নীর ভাইয়ার প্রতি আমার আকর্ষণ থাকতো শুধু, তাহলে এতদিনে আকর্ষণ তো কেটে যেত। ভালোবাসি বলেই তো এমন লাগে হয়তো। আমার কাছে এখন ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। শুধু জানি ভালোবাসি মানে তাকে দেখা ছাড়া তাকে থাকতে না ভীষণ কষ্ট হয়। নীর ভাইয়া আমার দরজায় ধাক্কা দিচ্ছে। নীর ভাইয়াই হবে, কেননা মা তো এখন ঘুমায়। দরজা খুলতেই নীর ভাইয়া আমার দিকে তাকায়, আমাকে বলে, একা একা ভাল লাগছে না, তুই আছিস তাই ভাবলাম তোর সাথে গল্প করি। আচ্ছা ভেতরে এসে বসো। নীর ভাইয়া ভেতরে আসে, তারপর সোফায় বসে পড়ে। আচ্ছা আলো, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবি? দিতে পারলে দিব। তুই কি আমায় এখনো ভালোবাসিস? তুমি জানো না বুঝি? তাও ইচ্ছা হলো। আমি তো কখনো তোমাকে ভালোবাসা থামাইনি, তাহলে এখনো বলছো কেন? তুমি তো জানোই তোমার পিছু করি সব সময়। পরীক্ষার জন্য কিছুদিন ছুটি নিয়েছি আমি। আচ্ছা এখন যা করব, তুই রাগ করবি না, ওকে? কি করবে? তুই যে প্রথমবার আমাকে বলেছিলি। আমি ভাবতে থাকি কি এমন বলেছিলাম আমি, মনে পড়ছে না তো। ভাবতে ভাবতে কখন যেন নির্বাহী আমার অতি নিকটে চলে এসেছে। আমি জানি না কি হবে এখন, কে জানে। আমি আটকাতে পারবো না হয়তো। আমার অধর যুগলবন্দি করে নেয় তার অধর দিয়ে। প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেলাম। আমি এমনটাই ভাবছিলাম। আলো, তুই এমন কি করে ভাবতে পারিস? ছি, শেম অফ ইউ আলো চৌধুরী। আলো, বৃষ্টি থেমে গেছে, বাড়ি যেতে হবে। ঠিক আছে নির্ভাইয়া। বৃষ্টি না থামলে তোর সাথে অনেক গল্প করতাম। নির্ভাইয়া চলে যায়। আমার এমন ভাবনার জন্য লজ্জা লাগছে। কি সব ভাবি আমি, ধুর। জানি নির্ভাইয়া এমনটা কখনোই করবে না। আজকে তুমি আবারও আমায় মুগ্ধ করলে প্রেয়সী। তোমাকে যত দেখি ততই ভালোবাসতে ইচ্ছে করে। তুমি আমার প্রেয়সী, ভালোবাসি প্রেয়সী। নীর তালুকদার। নীর বাইকে করে বাড়ি ফিরে। বাড়িতে এসে ভাবতে থাকে আলোকে যখন প্রথম দেখেছিল কত ছোট ছিল, বড় হয়ে গেছে অনেক। আলো একদিন আমার হবে, তাকে আমার পাশে চাই, আমার প্রেয়সী সে। আজকে ভোটের দিন, চারিদিকে উত্তেজনার ছায়া। নির্ভাইয়ার সাথে আদনান ভাইয়া গেছে। ভাইয়া যে কেন রাজনীতিতে গেছে আল্লাহই জানে। আমার এসব ভালো লাগে না তেমন। আজকেও মারামারি হতে পারে। আমার জানার অনেক ইচ্ছে হচ্ছে যে কি করে। ভাইয়া বলে গেছে বাড়ি থেকে থেকে পড়তে, কোনো কিছু ভাবার দরকার নেই। আরে তুই কি অন্যের ভাই যে আমি ভাববো না? আমার তো চিন্তা হবেই, একমাত্র ভাই আমার। তুই করেই বললাম, সামনে থাকলে তো কখনো বলতে পারি না। এভাবেই সারাটা দিন কেটে যায়। বিকেলের দিকে আদনান ভাইয়া আসে। তৃতীয়বারের মতো রেজাউল খান জিতেছে। ভাইয়ার সাথে করে কেক নিয়ে এসেছে। ভাইয়ার খুশি দেখে আমিও ভীষণ খুশি। আমরা কেক কেটে খাই। ভাইয়ার রুমে চলে যায়, আমি মায়ের ঘুরে যাই বাবা কখন আসবে সেটা জানতে। মা, বাবা আসবে কখন? রাতে চলে আসবে। আচ্ছা। আমি নিজের রুমে যাওয়ার আগে ভাইয়ার রুমে যাই। আজ থেকে ভাইয়া শান্তি করতে পারবে একটু। ভাইয়া, কি করছো? আলো, তুই? কিছু করি না। তোমাকে অনেক টায়ার্ড লাগছে দেখতে। আজ কয়দিন ঘুমাতে পারিনি ভালো করে। তাহলে তুমি ঘুমাও ভাইয়া। কিছু কি বলবি? না, বলেই চলে আসি নিজের রুমে। কিছুই ভালো লাগে না, পড়াশোনা ছাড়া আর কিছুই করার নেই। পড়তে পড়তে মনে হয় মরেই যাব। এত পড়াশোনা করে কেউ? রিমাও আসে না, কি যে করে না আজকাল। নির্ভাইয়ার কথা মনে পড়ছে এখন, কি যে করি। আমার মাথার মধ্যে সব সময় থাকতো নির্ভাইয়ার সমস্যা হয় না। সত্যি কি ভালোবাসা এমন হয়? যদি নাই ভালোবাসি তাহলে সব সময় মনে পড়ে কেন? আমার জীবনের একটা অংশের মতো হয়ে গেছে। তাকে যদি ভাবা বাদ দিই তাহলে এই আলো চৌধুরী কিছুই ভাবতে পারবে না। ওহে প্রেমিক পুরুষ, তুমি আমার মস্তিষ্কে বিচরণ করো সব সময়। তোমার কোনো সমস্যা হয় না? ভালোবাসার কোনো নাম হয় না। কাকে কখন কিভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলবো তা বোঝার উপায়ই নেই।
উফ, রবিন, আজকে অনেক ক্লান্ত। নীর আর রবিন রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তারা একে অপরের সাথে কথা বলছে। নীরের ভালো লাগছে না, কেননা আদনানের সাথেই সব জায়গায় থাকে। আজকে নীরের বাবা নিশাত তালুকদার নীরকে বাড়ি থেকে বাহির হতে নিষেধ করেছে ভোটের জন্য। আদনান যেহেতু নেই, তাই রবিনকে ডেকেছে। নীর আর কিছু সময় থেকে বাড়ি চলে যায়। তার বাবা আদনানের সাথে থাকলে কিছু বলে না। আদনানকে নিশাত তালুকদার এবং রেহানা বেগম নিজের ছেলের মতোই দেখে। আদনানের সাথে নীর থাকলে তারা চিন্তামুক্ত থাকেন। তাদের একটা মাত্র ছেলে, তারপরে তালুকদার ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী নীর। নিশাত তালুকদার অনেক বড় বিজনেসম্যান, তার উপর অনেকের রাগ। তিনি সৎভাবে এত পর্যন্ত এসেছে, তার উপর রাগের জন্য নীরকে কিছু না করে সেই জন্য তিনি চিন্তায় থাকেন। নীর তো তাদের কথা ঠিকঠাক শোনে না। আদনান শুধু বোঝাতে পারে নীরকে। বাড়ি এসে নীর নিজের রুমে এসে খাতায় কিছু একটা লিখে, তারপরে সেটা তুলে রাখে। ওহে প্রেয়সী, ভালোবাসি তোমায়। তুমি আমার প্রথম ভালোবাসা এবং প্রেম। কথাগুলো বলে দূর আকাশে তাকায়। কিছু সময় আগে মাগরিবের আজান দিয়েছে, এখনো লাল আভা কাটেনি আকাশের। নীর তো ভালোবাসে তার প্রেয়সীকে, কিন্তু কোনো কারণে সে এখনো পিছু হটে আছে। আর কিছুদিন পরে তালুকদার ইন্ডাস্ট্রির সব কিছু নীরকেই দেখতে হবে। তারপর থেকে কেটে গেছে কয়েক মাস। আলোর পরীক্ষা চলছে ফাইনাল। আলো পরীক্ষা শেষ করতে পারলে অনেক খুশি, কারণ তারপরে সে কলেজে ভর্তি হবে। তখন একটু ঘুরতে পারবে, মজা করবে, এইসব ভাবে। কিন্তু সায়েন্সের ছাত্রছাত্রীরা কি সত্যি ঘুরে বেড়াতে পারে? সব দিক থেকে দেখলে এখানকার সময়ের সব পড়া বেশ জটিল ভাবে। এখন সব কিছুতেই জটিলতা। আজকে পরীক্ষা দিয়ে বাড়ি আসে আলো। অনেক ক্লান্ত হয়ে গেছে সে। ওদের পরীক্ষার সেন্টার একটু দূরেই। অটোতে করে যায় আলো। আলো গোসল করে নেয়। সে অনেক সময় ধরে শাওয়ার নিয়ে বের হয়। মাথা যন্ত্রণা করছে একটু, তাই সেভাবে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ। ঘুমিয়ে পড়ে আলো। খাওয়া আর হয় না। আসমা তারা ডাকতে আসলে আলোকে ঘুমোতে দেখে চলে যায়। অনেক ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে। আলোর ঘুম ঠিক 4টার দিকে ভাঙে। আলো উঠে ফ্রেশ হয়ে নেয়। চুল এখনো ভিজা। নিচে নেমে দেখে খাবার রয়েছে টেবিলে। সময় ব্যয় না করে আলো খেয়ে নেয়। আলো সব কিছু করতে পারলেও ক্ষুধা সহ্য করতে পারে না। আজকে আলোর শেষ পরীক্ষা। আজকে আলো একটু খুশি। আদনান ভাইয়া নিয়ে যাবে আজকে, ঘুরবেও একটু। কিছু সময় বাইরে অপেক্ষা করার পর আদনান চলে আসে। আলো বাইকের পিছনে উঠে পড়ে। আজকে সেই শুধু মজা করবে। আলো ধরে বস। ভাইয়া, তুমি জানো আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। এই না হলে আমার বোন। কবে বললাম তোমার বোন নই? কথা ধরিস কেন? তুমি ভুল বললে ভুল তো ধরবই। তোমার একমাত্র বোন আমি। হ্যাঁ জানি, নীর আসবে তো কই, এখনো তো এলো না। নির্ভাইয়া আসবে বলতে না বলতেই দেখি পিছনের বাইকে নির্ভাইয়া। আমরা প্রথমে কফি খাই। ঠান্ডা কফি আমার ভালো লাগে, গরম খেলে পুড়ে যায় জিবা, তাই চাও খাই না আমি। তারপর আইসক্রিম, চকলেট সব খাই। হাইওয়েতে গাড়ি চালাই নিয়ে যাচ্ছে। আজকে অনেক ভালো লাগছে। একটা খোলা মাঠে এসে বসি। এখন কৃষ্ণচূড়া ফুল ফোটার সময়, তাই মাঠের চারপাশে গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে। লাল কৃষ্ণচূড়া ফুল অনেক ভালো লাগে আমার। একটা বেঞ্চে বসি আমরা। পরিবেশের নির্মল হাওয়ায় মন জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে অনেক। ভাইয়া কাছে এসে বলল, আলো, দলে কোনো সমস্যা হয়েছে? মারামারি হচ্ছে? তো তুমি চলে যাবে? সমস্যা নেই, নীর তো আছে। একটু থেমে আবারও বলে, নীর ভাই, ওকে একটু দিয়ে আসিস বাড়িতে। ঠিক আছে আদনান, তুই যা। আদনান ভাইয়া বাইকে করে চলে যায়। আমি বসে থাকি, ভালো লাগছে না এখানে। কিন্তু ভাইয়া তো চলে গেল, কি করব এখন? নীর ভাইয়া আমার পাশে এসে বসে বলে, আলো, বাড়ি যাবি না? ভাইয়া আর একটু বসি প্লিজ। ঠিক আছে। জানিস এ মাসে একটা ফুল ফোটে। কি ফুল? মে মাসের প্রথম দিন ফোটে এবং শেষের দিনে ঝরে যায়। তার নাম, তাই জন্য মে ফ্লাওয়ার বা মে ফুল। আমি তোর নাম শুনিনি কোনোদিনও। অনেক সুন্দর দেখতে, দেখবি। নির্ভাইয়া ফুলের ছবি দেখায়, সত্যি সুন্দর দেখতে। লাল রঙের গোলাকৃতির ফুল দেখতে সুন্দর। যদি পেতাম কতই না ভালো লাগতো। আর কিছু সময় বসে নির্ভাইয়ার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজ দ্বিতীয়বার নির্ভাইয়ার সাথে বাইকে উঠলাম। যদি সারা জীবন এভাবে নির্ভাইয়ার সাথে থাকতে পারতাম। উফ, আমার স্বপ্ন পুরুষ, তুমি বুঝবে কবে আমায়? তোমাকে ছাড়া তো আমার
থাকতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, কিছু তো করো। আজকে আমার কলেজের প্রথম দিন, অনেক ভালো লাগছে। সত্যি জীবনটা সুন্দর, তাই না? স্কুলে প্রথম পা রেখেছিলাম, এই সময়ের অনুভূতি হচ্ছে। আমি আর রিমা একসাথেই যাচ্ছি। আমাদের স্কুলের একটু সামনেই কলেজ। কয়বার যাওয়া হয়েছে আদনান ভাইয়ার সাথে দেখা করার জন্যে। আমিও কত বড় হয়ে যাচ্ছি দিন দিন। শুনেছি মানুষ বাঁচে 2 দিন, তো জীবনটা উপভোগ করতে তো হবেই। সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। মানুষ কি বুঝে না এই দুনিয়ার সবকিছুই নকল? আসল বলতে আছে শুধু সৃষ্টিকর্তার ভালোবাসা। ভালোবাসা একটা পবিত্র শব্দ। দুনিয়ার প্রত্যেক মানুষ তার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকুক। বিচ্ছেদ শব্দ যেন হারিয়ে যায়। কলেজে এসে নিজেদের ক্লাসরুমে চলে যাই আমরা। রিমা আমার সাথে থাকছে না, তাই একটু ভয় ভয় লাগছে। ভয়ে ভয়ে ক্লাসরুমে এসে বসি। পেছন থেকে ডেকে ওঠে কেউ। হেই, আমি নীলা। তোমার নাম কি? আমি আলো চৌধুরী। তুমিও নতুন, তাই না? হুম। তুমি কথা বলছো না কেন? তোমার বাড়ি কোথায়? আমি তো তোমাকে চিনি না, তাই আর কি। একটু দূরেই আমার বাড়ি। চিনলাম, এই যে একটু আগে। আরো জানার আছে। তো জেনে নাও না। তোমার বাড়ি কোথায় নীলা? আমার বাড়ি রাজশাহীতে। ঢাকায় খালামণির বাসায় থেকে পড়বো। তুমি ওখান থেকে এখানে এসেছো? হুম। আচ্ছা, ক্লাস শেষে কথা বলবো। স্যার আসবে। যে স্যার আসলো সেই স্যার নাম হচ্ছে রাজ্জাক। আগে দেখেছি আমি। স্যার আসলে আমরা স্যারকে সালাম দিই। আসসালামু আলাইকুম স্যার, সবাই একসাথে বলে উঠলাম। ওয়ালাইকুম আসসালাম। একটু থেমে বলে, আজকে আমি ক্লাস নেব না, সবাই নিজেদের পরিচয় দাও। পেছন থেকে শুরু হয় পরিচয় পর্ব। একজন ছাত্র প্রথমে ওঠে। স্যার, আমি নাইম। আমার বাসা ঢাকা, বাবা ব্যবসা করে। একে একে সবাই পরিচয় দেয়। এরপরে নীলা ওঠে। স্যার, আমি নীলা। আমার বাড়ি রাজশাহী। এখানে আমার খালামণির বাসায় থাকি। আমার বাবা নেই, মা ওখানে টিউশনে করায়। আমার একটা ছোট ভাই আছে। বলে বসে পড়ে। তারপর আমার পালা। স্যার, আমি আলো চৌধুরী। বাবা ডক্টর আনোয়ার চৌধুরী, মা গৃহিণী। আমার একটা ভাই আছে আদনান চৌধুরী। তুমি আদনান চৌধুরীর বোন? জি স্যার। আদনান পড়াশোনায় তো অনেক ভালো, তবুও রাজনীতিতে কেন ইন্টারেস্ট? ভাইয়ার বড় রাজনীতিবিদ হওয়ার শখ, তাই। ও, বসো। জি স্যার। আর একটু কথা বলে স্যার চলে যায়। আমি ক্লাস থেকে বের হয়ে নীলার সাথে আমরা ক্যান্টিনের দিকে যাই। ক্যান্টিনে এসে বসি। নীলা, তোমার মন খারাপ মনে হচ্ছে? না তো। আর হ্যাঁ, তুমি করলে বন্ধু কিসের? তুই বললে অনুভূতি আসবে। ঠিক আছে নীলা। পেছন থেকে কে এসে আমার চোখটা ধরে, আমি বুঝে ফেলি এটা রিমা। তাও একটু মজা করার জন্য বলি, কে? আমার সামনে এসে বলে, বাহ, নতুন ফ্রেন্ড বানাই ভুলে গেছোস কুত্তা বিলাই। আরে জান্টুস তুই? আর হ্যাঁ, ও নীলা, রাজশাহী বাড়ি ওর। এখানে খালামণির বাসা থেকে পড়ছে। হাই নীলা, আমি রিমা। হাই রিমা। আমাদের মধ্যে আরো কথা হয় কিছু। তারপর রিমা বলে, আলো, জানিস আমাদের নবীন বরণ অনুষ্ঠান হবে 2 দিন পরে। তুই কেমনে জানলি? আমাদের যে স্যার ছিল ক্লাসে, সেই স্যার বলল। নাম জানিস না? না, টাকলু মতন। আরে রিহান স্যার। তুই সব স্যারকে চিনিস নাকি? না, সবাইকে না, কিন্তু বেশ কয়েকজন স্যারকে চিনি আমি। যেমন আমাদের হেড স্যার মশিউর রহমান। ভালো, চল বাড়ি যাই। আচ্ছা নীলা, আমরা যাই, তুমিও যাও। আবার? ওকে বাবা, তুইও বাড়ি যা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আমি আর রিমা বাড়ির দিকে রওনা হই। একটা রিকশায় উঠি। 20 মিনিট লাগে আসতে বাড়িতে। বাড়ি পৌঁছে ব্যাগ রেখে সোজা বাথরুমে চলে যাই। প্রায় ঘন্টা খানেকের মতো শাওয়ার নিয়ে বের হই। চুল শুকিয়ে নিচে যাই। ভাইয়াও খেতে বসেছে, আজকে বাবাও আছে। ভালো লাগছে দেখে আমি খাবার টেবিলে বসে আছি। তারপরে প্লেট নিয়ে খাওয়া শুরু করি। কেমন কাটলো আজকের দিন? বাবা, অনেক ভালো, ফ্রেন্ডও বানাইছি। আচ্ছা, হ্যালো, তুই ফ্রেন্ড বানাতে না পড়তে গেছিস কলেজে? জানি তো ভাইয়া, একটা দুটো ফ্রেন্ড থাকলে ভালো হবে। ওকে। খাওয়া শেষে উপরে আসি। বাবা আজকে বিকেলে ফোন কিনে দিবে। কত দিনের আশা আমার একটা নিজের ফোন হবে। বিকালে আমি আর বাবা ফোনের দোকানে গিয়েছি। কত ফোন, সুন্দর সুন্দর ফোন, ভালো লাগছে দেখতে। কোনটা রেখে কোনটা নিব এটাই ভাবছি আমি। তারপর একটা কালো রঙের ফোনের দিকে চোখ যায়। ওটা আমার অনেক পছন্দ হয়েছে। বাবাকে বলি, বাবা ওই ফোনটা কিনে দাও আমায়। নতুন জিনিস পেলে সবাই খুশি হয়, আমারও ভালো লাগছে। বিকেলের সময়টা আমি আর বাবা ঘুরে কাটাই। কত দিনের শখ ছিল বাবার সাথে ঘুরবো, অনেক ভালো লাগছে।
বাবা মেয়েদের বুঝি অনেক ভালোবাসে। আমি আমার বাবার রাজকন্যা। আমি বাবাকে খুব ভালোবাসি। বাবা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষ, যাকে আমি বিনা দ্বিধায় ভালোবাসতে পারি। মাকেও ভালোবাসি, তিনিও আমার প্রিয় মানুষ। আদনান ভাইয়াও বাকি নেই, ভাইয়াকেও একটু ভয় পাই, তবুও আমার ভাইয়া অনেক ভালো। আমি আর বাবা ফুচকা খাচ্ছি রাস্তার ধারে দাঁড়িয়ে। আমার বাবা কখনোই অহংকার করে না। সন্ধ্যার পরে আমরা বাড়িতে চলে আসি, তারপর আমি ফোন চার্জ দিই। রাত পর্যন্ত চার্জ হয়ে যাবে। রাতের খাবার খাওয়ার সময় ভাইয়াকে বলি, ভাইয়া আমাকে ফেসবুক খুলে দেবে না? দেব, খেয়ে নে। কি নাম দেব? তোর নাম স্যার আর কি দিব? আমি খেয়ে নিই আজকে, অনেক ভালো লাগছে। কাল ছুটির দিন, তাই তো আজকে যাই করি কোনো সমস্যা নেই। রাতে ভাইয়া এসে আমার আইডি খুলে দেয়। আজকে অনেক ভালো একটা দিন। আমার আইডি আলো চৌধুরী। আমার আগে নীর ভাইয়ার আইডি দেখার জন্য ভাইয়ার পেছনে পড়ে থাকতাম আমি, এখন নিজেরই হয়েছে। ভাইয়া চেনা জানা সবার আইডি আমার আইডিতে অ্যাড করে দেয়। নীর ভাইয়াকেও পাঠায় ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি অপেক্ষা করতে থাকি কখন নীর ভাইয়া ফ্রেন্ড হবে আমার। আমি তার আইডিতে চাই, অনেকদিন যাওয়া হয়নি। আইডির পোস্ট দেখতে দেখতে আমার সামনে হঠাৎ একটা পোস্ট আসে। প্রেয়সী, তুমি আমার স্বপ্নের প্রেয়সী, আমার মন প্রাণ জুড়ে তোমার বসবাস। ভালোবাসি প্রেয়সী। প্রেয়সীটাকে? নীর ভাইয়া অন্য কাউকে আবার ভালোবাসে না তো? না না, এমন হবে না, কোনোদিনও না। নীর তালুকদার শুধু আমার, এ আলো চৌধুরীর। আলোর অনেক কান্না পাচ্ছে। আলো গেট লাগিয়ে দিয়ে এসে কান্না করতে থাকে। শেষ কবে কষ্ট পেয়েছে আলোর মনে নেই। সে মানতে পারবে না নীরের সাথে অন্য কাউকে। কান্না করতে করতে মুখ চোখ ফুলে গেছে আলোর। আলো নিজের ঠোঁট কামড়ায় অনেক জোরে, যার কারণে ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আলোর অনেক খারাপ লাগছে। কান্না করতে করতে আলো কখন ঘুমিয়ে যায়। আজকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান। রিমা আমাদের বাসায় এসেছে। আমরা দুজন রেডি হব একসাথে। নীলা কোথায় থাকে জানা নেই, আজকে জেনে নিব। আলো, তুইও শাড়ি পরেক না। আমি সামলাতে পারি না, তুই পর। পরেক না প্লিজ। না, আজকেই পরে, শুধু আর বলবো না, প্লিজ প্লিজ। ওকে মাকে ডেকে নিয়ে আয়। আমি শাড়ি পরতে পারি না। রিমা মাকে ডেকে নিয়ে আসে। ওখান থেকেই বলেছে আমি শাড়ি পরবো। মা সাথে করে তার পছন্দের শাড়ি নিয়ে এসেছে। নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং ঝুমকো, নীল কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চুল ছেড়ে দেওয়া। আমার গাছের লাল গোলাপ কানের কাছে গুজে নেই। রিমা কালো রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং সবকিছু। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুল বিনুনি করা লম্বা করে, চুলের সাথে ফুল গুজে অনেক ভালো লাগছে দেখতে। মা আমাদের দেখে বলে, মাশাল্লাহ, তোমাদের পরীর মতো লাগছে। কত বড় হয়ে গেছো, কারোর চোখ না লাগুক। বলেই মা আমাদের দুজনের ঘাড়ে কাজলের ফোঁটা দিয়ে দেয়। আচ্ছা মা, যাই আমরা। আচ্ছা, এদিক ওদিক কোথাও যাবি না? তোর ভাই আছে না, জানলে মেরে ফেলবে। না মা, কলেজেই থাকবো। আমরা দুজন বের হয়ে বাড়ি থেকে দুজন একসাথে হাঁটছি আর কথা বলছি। কলেজের সামনে এসে দেখি অনেক সুন্দর করে সাজিয়েছে কলেজ। ফুলগুলো সব নকল, তবুও সুন্দর লাগছে অনেক। নকল জিনিসও অনেক সময় আসল মনে হয়। আমরা এসে একটা সিটে বসে পড়ি। মাঝখানে সিটে বসেছি আমরা। একটু পরে নীলা আসে। নীলাকে অনেক সুন্দর লাগছে দেখতে। ও এসে আমাদের পাশে বসে। অনেক সময় ধরে বসে আছি, তাই নীলা আর রিমাকে বলে উঠে একটু হাঁটতে থাকি কলেজে। তখন আমার সামনে নাইম আসে, সাথে কিছু ফ্রেন্ডও ছিল। কি করছো আলো? কিছু না নাইম, এই একটু হাঁটাহাঁটি করছি। কিছু বলবে? না তো, তোমার সাথে বন্ধুত্ব করতে আসলাম আর কি। ও, আমরা তো ফ্রেন্ড। হুম। আমি কথা বলছিলাম, তখন কোথা থেকে নীর ভাইয়া এসে আমাকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। কিছু বলা না, এইভাবেই নিয়ে এসছে। আমি বলি, নীর ভাইয়া এখানে আনলে কেন? আর তুমি এখানে কি করো? বলতে যাব, তখনই নীর ভাইয়ার চোখের দিকে চোখ যায়। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে, যে কোনো সময় আমায় ছাই বানিয়ে দেবে। ভয়ে ভয়ে আমি আবারও বলি, কিছু বলছো না কেন? আমি তুতলিয়ে কথাগুলো কোনোভাবে বলি, ভাইয়া এমন কখনো করেনি। কি হয়েছে কে জানে? আমি কিছু বলতে যাব, আবার তখনই আমাকে দেয়ালের সাথে চেপে ধরে। নিজের অধর আমার অধরের সাথে মিলিয়ে দেয়। আমি কিছু করতে পারি না, নিজের চোখ বন্ধ করে নিই। এমনটা আমি কখনো আশা করিনি নীর ভাইয়ার কাছ থেকে। আমায় ছেড়ে চলে যায়। কেমন লাগছে যেন, দিশেহারা হয়ে গেছি আমি। কি করব? নড়তেও পারছি না, কেমন জমে গিয়েছি আমি। জানি না কত সময় ওভাবে ছিলাম। রিমা আমার পাশে এসে বলে, আলো, এই আলো, আলো। তখন আবার হুঁশ ফেরে। কি রে মা?
এভাবে দাঁড়িয়ে কি করিস? কই কিছু না তো, ভালো লাগছে না, চল বাড়ি যাই। এক্ষুনি? শেষ না প্রায়? হ্যাঁ তো, কিন্তু কি? আর কিন্তু না, তুই থাকলে থাক, আমি গেলাম বলেই আমি কলেজ থেকে বেরিয়ে যাই। এমন তো হওয়ার কথা ছিল না। নির্ভয় এমন কেন করলো? কি করেছি আমি? কিছু বুঝতে পারছি না। আমি তো চাইতাম, কিন্তু এইভাবে না। আমি বাড়িতে চলে আসি, কিছু না বলে নিজের রুমে চলে যাই। নির্ভয়া তো অন্য কাউকে ভালোবাসে, আমার সাথে এমনটা কেন করলো? আমার অনুভূতি নিয়ে খেলার অধিকার কে দিয়েছে নীর তালুকদারকে? তার প্রেয়সীকে যে চুমু খাক? আমি কে? আমার সাথে কেন এমনটা করলো? আমার অনুভূতিগুলো কি এতই সস্তা? আমি কি কাউকে চাইতে পারি না? জীবনটা এমন কেন? যাদেরকে চাই তারাই খেলা খেলে আমাদের মন নিয়ে। আলো চৌধুরী নিজেকে প্রতিজ্ঞা করছে নীরকে ভুলে যাবে, সে তার ভালোবাসা নিয়ে থাক। আমি চাই না আর তার সামনে পড়তে। আমি তাকে এড়িয়ে চলবো আজ থেকে। হেরে গেছি আমি। আম ফেল ফর এভরিথিং। আলো, তুই কেন বুঝিস না তোকে আমি কতটা চাই? তাও তুই ওই ছেলেদের সাথে হেসে হেসে কত সুন্দর করে কথা বলছিলি। তোর দিকে কিভাবে তাকিয়েছিল ওরা? আমি না দেখলে তোর কি হতো তুই বল? রাগ উঠে গিয়েছিল তাই এমনটা করেছি। ক্ষমা করে দে না প্লিজ। তোর ক্ষতি হোক এটা আমি কখনোই চাইবো না। যদি আজকে দরকারে কলেজ না যাওয়া হতো তাহলে কি ওরা তোর কোনো ক্ষতি করে দিত? তুই এত অবুঝ কেন আলো? তোকে অনেক ভালোবাসি, তোকে না দেখলে আমি বাঁচতে পারবো না। নীল নিজের রুমে বসে রয়েছে। কলেজ থেকে এসেই রুমে ঢুকেছে আর বের হয়নি। রাতে খেতে ডাকলেও যায়নি। নিজের মধ্যে গিল্টি ফিল হচ্ছে নীরের। এমন কাজ সে কি করে করলো? আলোর সামনে যাবে কিভাবে? এসব ভাবতেই থাকে নীরের কিছু ভালো লাগছে না। আলোর কাছে ক্ষমা চাইতে হবে। আলো এত কান্না করেছে কলেজ থেকে এসে, তার চোখ মুখ ফুলে গেছে। খেতে ডাকলে সে নিচে যায় না। খাওয়ার ইচ্ছে মরে গেছে। এখন সে যথেষ্ট বড় হয়েছে, বুঝতে শিখেছে। আলো আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু ভালো লাগছে না। নীরের প্রথম স্পর্শ পেল, তাও এভাবে। এটা কখনোই আশা করেনি আলো। নির্ভয়া, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। তোমাকে আমি কোনোভাবেই ভুলতে পারবো না। এমনটা না হলেও তো হতো। দুদিকে দুজন আফসোস করছে। দুজনেরই মনে হচ্ছে তারা ভুল করেছে। বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু আলো আর নীরের সামনে পড়েনি। নীরকে দেখলে পালিয়ে বেরিয়েছে। আলো এখন মনে প্রাণে বিশ্বাস করে নীর অন্য কাউকে ভালোবাসে। আলো ভেবে রেখেছে নিজের মতো করে বাঁচবে। নীরকে ভোলা কষ্ট, তবুও কি করার? সে কখনোই নীরকে ভুলতে পারবে না। তার প্রথম অনুভূতি এবং ভালোবাসার নীর। আলো খাবার খেতে বসেছে রাতের। আজকে সবাই একসাথেই আছে। আলো খাওয়া শেষ করে রুমে যায়। বেশ কিছুদিন আলোর কোনো কিছুতে আগ্রহ নেই। সবাই খেয়াল করেছে, কিন্তু তারা বুঝতে পারছে না কি হয়েছে। তাই তারা ভেবে নিয়েছে পড়ার জন্য এমনটা হয়েছে। আলো রুমে এসে গেট লাগিয়ে দেয়। আগে আলো গেট লাগাতো না, কিন্তু এখন গেট লাগিয়েই ঘুমায়। আসমা তারা প্রায় রাতে এসে দেখে যেত। আলো জানে গেট খোলা থাকলে মা এসে এসে দেখে যাবে। যদি দেখে সে কান্না করছে, তবে কেমন দেখায় না? আলো পরিবারের ছোট্ট সদস্য বলে সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। আলো না থাকলে বাড়িটা মরা বাড়িতে রূপান্তর হয়। আনোয়ার চৌধুরী তাই ভেবে রেখেছে আলোর বিয়ে দূরে কোথাও দেবে না। সবাই নিজেদের কথা একে অপরকে শেয়ার করে। আলো বুঝতে পারছে না তার কি করা প্রয়োজন। নীরকে না দেখে একদিনও কাটাতে চায় না। নীর তার রক্তে মিশে গেছে। আবার আরেকটা রাত আলোর কান্না করে যায়। আলো রেডি হয়েছে, আজকে কলেজ রয়েছে। রিমা আসলে আলো রিমার সাথে বের হয় কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এই দোস্ত, তুই আজকাল এমন চুপ করে থাকিস কেন? কিছু হয়েছে জানটুস? না তো কি হবে? নির্ভয়ের সাথে বিয়ে হলে দাওয়াত দিস। রিমা যতটুকু জানে, আলো নীরের কথা শুনলে খুশি হয়ে যায়। সে তো আর জানে না নীর আলোর সাথে কি করেছে। আর বিয়ে? নির্ভয়ার বিয়ে হলে ভাইয়ার থেকে দাওয়াত নিস। আমার সাথে তো আর হচ্ছে না বিয়ে। মানেটা কি? নীল তালুকদার আমার দোস্তকেই বিয়ে করবে, না হলে আমি ওর দাদার নাম ভুলিয়ে দেব। চুপ কর। রিমা বুঝে গেছে আলোর রাগ উঠেছে। আলোর রাগ কমই হয়, কিন্তু যখন হয় কেউ থামাতে পারে না। এর আগে একবার কী কারণে যেন রাগ করেছিল। ভাত দুদিন মুখে তোলেনি, যার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। কলেজে এসে যে যার ক্লাসরুমে চলে যায়। নীলার সাথে ভালোই সখ্যতা জমেছে। রিমা অনেক সময় রেগে যায়। রিমাকে জ্বালাতন করতে ভালোই লাগে আলোর।
নীলা আর আলো ক্যান্টিনে পাশাপাশি বসে রয়েছে। তখন রিমা আসে। কি হয়েছে জান্টুস, এমন করিস কেন? তোকে আমি অনেক ভালোবাসি, প্লিজ রাগ করিস না। রাগ করার মতো কি করলি? একটু পরে আবার বলে, কিছু না করেই ক্ষমা চাইছিস? যা, ক্ষমা করলাম। হুদাই তোর লগে কথা কমু না, আমি সুসাইড করবে। কেউ তো আমাকে ভালোবাসে না। যা কর, আটকেছে কে? আমার ভবিষ্যৎ স্বামীকে বিধবা করতে চাই না। ছেলেরাও বিধবা হয়? জানতাম না তো। নীলা তখন বলে, তোরা কি লাগাইছিস রে? আজ এরা প্যাচাল করিস কেন? চুপ থাক। কিছু লাগাইনি তো নীলা। তুই এমন করিস কেন তোরা? আলো, আমি কিছু লাগানোর কথা বলি নাই, এটা কথার কথা। আলোর মন ভালো হয়ে গেছে। সত্যি বন্ধুত্ব এক আজব জিনিস। মন খারাপের সময় তারা তোমাকে সঙ্গ দেবে। আজকে আলো, রিমা, নীলা ঘুরে বেড়ায়। আলো আর রিমার ফুচকা পছন্দ, নীলারও পছন্দ, কিন্তু কম ঝাল। ওরা সবাই মিলে রাস্তার পাশের ছোট্ট দোকানে ফুচকা খায়। তারপরে আইসক্রিম। আলোর আইসক্রিম ভীষণ পছন্দ। আলোকে কোনো কিছুতে রাজি করাতে হলে আইসক্রিমই যথেষ্ট। ওরা টুকটাক শপিং করে। আলো লিপস্টিক নেয়, কাজল নেয়। ওর কাজল আর লিপস্টিক প্রায় ফুরিয়ে গেছে। আলো, রিমা, নীলার রাস্তা দিয়ে হাঁটছে। আলো কথা বলায় এতটাই মগ্ন ছিল যে আশেপাশের খেয়ালই নেই। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি ভীষণ দ্রুত আসে। আলোর খেয়াল ছিল না। রিমা দেখতে পায়। আলোকে বলতে যাবে তার আগে ঘটনা ঘটে যায়। গাড়িটা আলোকে ধাক্কা মেরে দেয়। আলো ছিটকে পাশের একটা গাছের সাথে বাড়ি খায়। চারদিকে রক্তের বন্যা বইছে। রিমা হতবিহ্বল হয়ে গেছে, কিছু করতে পারছে না নিজের প্রাণপ্রিয় বান্ধবীর এই অবস্থা দেখে। নীলা দ্রুত সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মানুষ সবাই ব্যস্ত, কার কি হলো সেটাই আগ্রহ নেই। একজন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তিনি ট্যাক্সি ডেকে দেন। দ্রুত কাছের হসপিটালে নেওয়া হয় আলোকে। রিমা বোধ ফিরে পায় ট্যাক্সিতে। তখনই আদনানকে কল করে। হ্যালো, আদনান ভাইয়া? রিমা, কি হয়েছে? এমন করিস কেন? ঠিকভাবে বল। ভাইয়া, আলো। আলোর কি হয়েছে? জলদি বল। ঠিক আছে ও? আলো অ্যাক্সিডেন্ট। কি? কোথায় তোরা? ট্যাক্সিতে অনেক রক্ত। রিমা রক্ত দেখলে ভয় পায়। রিমা কি করবে কিছুই বুঝতে পারছে না। আলোকে হসপিটালে নেওয়া হয়। ভালো, আলোর বাবার হসপিটালের সামনেই ছিল। ডক্টর আনোয়ার নিজের মেয়েকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। তিনি নিজেকে সামলে আলোর চিকিৎসার ব্যবস্থা করেন। দ্রুত আইসিইউতে নেওয়া হয়। মাথায় নীলা বুদ্ধি করে তার ওড়না বেঁধে দিয়েছিল। খুলে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। যেখানে যেখানে কেটে গেছে সেখানে ব্যান্ডেজ করে দেন। আদনান বাহিরে দাঁড়িয়ে আছে। অনেক চিন্তা হচ্ছে। নিজের বোনকে যতই শাসন করে না কেন, সে তার বোনকে ভীষণ ভালোবাসে। 1 ঘন্টা হয়ে এসেছে, এখনো বাবা বের হয়নি। আসমা তারাকে জানানো হয়নি। তিনি নিজেকে যতই শক্ত প্রমাণ করেন না কেন, নিজের সন্তানের খারাপ অবস্থা দেখে কোনো মা ভালো থাকে না। একটু পরে আনোয়ার বের হন। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রেখেছেন তিনি বলেন, আলোর অনেক রক্ত বের হয়েছে, জ্ঞান ফিরতে দেরি হবে, রক্ত দেওয়া হয়েছে। বলে তিনি চলে যান। তখন আদনানের ফোন বেজে ওঠে। দেখে নীর কল করেছে। এই শালা, কই তুই? দোস্ত, আমার বোন। নিজেকে যতই শক্ত প্রমাণ করুক না কেন, কিন্তু আদনান ভেতর থেকে অনেক দুর্বল আলোর প্রতি। কি হয়েছে আলোর? আমি হসপিটালে। কোন হসপিটালে? বাবার। নীর দেরি না করে কল রেখে বাইক নিয়ে বের হয়। নীরের বুকে উত্থাল পাথাল শুরু হয়ে গেছে। আলোর কি হয়েছে এসব প্রশ্ন বারবার আসছে। আলো চোখ পিট করে খুলে দেখে নিজেকে একটা রুমে আবিষ্কার করে। সাদা দেয়াল, তাই বুঝতে পারে এটা হসপিটাল। মাথায় প্রচুর ব্যথা করছে। আশেপাশে কাউকে পায় না আলো। সে কি করবে ভাবছে। উঠতে যাবে তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আদনান আলোর কেবিনে আসছিল। হঠাৎ পড়ার আওয়াজে ভিতরে যায়, দেখে আলো নিচে পড়ে আছে। দ্রুত যেয়ে আদনান আলোকে বেরিয়ে তোলে। আলোর মুখ একদম শুকিয়ে গিয়েছে। আদনানের বুক কেঁপে ওঠে আলোর এ অবস্থা দেখে। আদনানের মনে হচ্ছে নিজের বোনের কষ্টগুলো যদি নিজে নিতে পারত। আলো বুঝতে চাইছে মাথায় প্রচুর যন্ত্রণা করছে। আদনান প্রথমে না বুঝলেও পরে বুঝে যায়। একটা নার্স আসে, খাবার নিয়ে আলোকে খাইয়ে দেয় আদনান একটু। তারপরে ওষুধ খাওয়ায়, তাও মাথা যন্ত্রণা করছিল।
নার্স তখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায়। আলো ঘুমিয়ে পড়ে। আদনান একটা চেয়ার টেনে আলোর পাশে বসে, তারপরে আস্তে হাত বুলিয়ে দেয়। আলোকে আদনানের কাছে এখন পুতুলের মতো লাগছে। আদনান দোয়া পড়ে আলোর মাথায় ফু দিয়ে দেয় তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। বোন আমার, তাড়াতাড়ি সুস্থ হও। সারা রাত আদনান আলোর পাশেই থাকে। আলোর চোখে সূর্যের আলো পড়ে। সে আস্তে আস্তে চোখ খুলে পাশে দেখে আদনান শুয়ে আছে, চেয়ারে বসে বেডে হেলান দিয়ে। আলোর মাথা ব্যথা কমেছে। আলো ভেবেছিল সে মরে গেছে। মৃত্যুকে আলো অনেক কাছ থেকে দেখলেও সে এই প্রথমবার। মরা এত সহজ না, আলো বুঝে গেছে। একটু পর আদনান উঠে পড়ে। আলো তখন হসপিটালের ছাদ দেখায় ব্যস্ত। আলো, উঠে পড়েছিস? এখন কেমন লাগছে? আলো আদনানের কথা শুনে তার দিকে তাকায়। আলো বলে, ভালো ভাইয়া, একটু মাথা ব্যথা করছে, সমস্যা নেই। তুমি এখানেই ছিলে, আর বাবা কোথায়? রাতে তোকে নিয়ে দেখে বাড়িতে গেছে, মাকে নিয়ে আসবে একটু পর মনে হয়। ভাইয়া, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, বাড়ি নিয়ে চলো। বাবা আসবে তোকে দেখতে, তারপরে যাওয়া নিয়ে গেলে যাব। আচ্ছা। বলে শুয়ে থাকে। আদনান হাত মুখ ধুইয়ে বাইরে যায়। কিছু সময় পরে চলে আসে আবার। সকাল 9টার দিকে আলোর বাবা মা আসে, সাথে নীরও এসেছে। আনোয়ার চৌধুরী প্রথমে বলতে চায়নি যে আলো হসপিটালে, কিন্তু সে তো তার মা, তো জানার অধিকার আছে। শোনার পরে তো আসমা তারা রাতেই আসতে চেয়েছিল, কিন্তু তিনি আসতে দেননি। আদনান যেহেতু আছে তাতে সমস্যা হওয়ার কথা না। আর ওখানে আরও ডাক্তার আছে। আসমা তারা অনেক খাবার নিয়ে এসেছে। আলো একদিন অজ্ঞান ছিল, সেদিন আনোয়ার কোথাও যায়নি, আলোর কাছেই ছিল। তখনও আসমা তারা জানতেন না। আসমা তারা আলোকে স্যুপ খাওয়ায়, এখন ওর হালকা খাবার প্রয়োজন। আলো মায়ের হাতে আয়েশ করে খায়। আদনান আর নীর পাশাপাশি বসেছিল চায়ের দোকানে। হসপিটালে একটু সামনেই দোকানটা। দোস্ত, তুই তো শুকিয়ে গেছিস কেন? চোখের নিচে কালি কেন? বোন তো আমার অসুস্থ। কই শুকায় গেছি? আর তোর বোন কি আমার কিছু না? তোর কি? বন্ধুর বোন যা হয়। ওই শুনে রাখ, আলো আমার একমাত্র বোন, ওর ভাগ কাউরে দিতে পারুম না। বিয়া দিবি তখন? কি তো বলস, ওরে বিয়ে দিব না। একলা লাগলে আমি বিয়ে করে ওর জন্য ভাবি আনবো। আমার জানের টুকরা আলোরে বিয়ে দিব না। কইছে তোরে, দেখ তোর বোনের কিছুদিন পরে বিয়ে। আমার কি টাকা পয়সা নাই? আলো দেখে রাখা ছাড়া কোনো সমস্যাই না। নীর এত চিন্তা করে কি করছে আলোর জন্য। চিন্তা করতে করতে রাতে ঘুম হয়নি। এত ভালোবেসে ফেলছে, আর তার ভাই মানে আমার তার ছিঁড়া দোস্ত বলে কি বিয়ে দেবে না। আমি অফিস জয়েন করে তারপরেই আলোকে বিয়ে করব। কে আটকায় দেখবো। এভাবেই দিন কেটে যায়। আলো এখন পুরোপুরি সুস্থ, কিন্তু মাঝে মাঝে মাথায় অনেক ব্যথা করে। আজকে আলো কলেজে যাবে। আদনান যেতে দিতে চায় না। অ্যাক্সিডেন্টের পর থেকে আদনান ভয় পেয়েছে। অনেক কষ্টে আলো রাজি করে কলেজে যায়। বাড়ি আসার পরে নীলা আর রিমা এসেছে। রিমা এর আগেও গিয়েছিল হসপিটালে। রিমা আর আলো হেঁটে কলেজে যায়। অনেকদিন পরে কলেজ আসা হলো আলোর। নীলা কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল। তারপরে আলোর সাথে নিজেদের ক্লাসরুমে প্রবেশ করে। একটু পরে ক্লাস শুরু হয়। রাজ্জাক স্যার ক্লাসে আসেন। সবাই একসাথে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা। স্যারের চোখ যায় আলোর দিকে। তখন আলোকে উদ্দেশ্য করে বলে, তুমি তো অ্যাক্সিডেন্ট করেছিলে শুনলাম, এখন কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আর কিছু বলেন না, ক্লাস নিতে থাকে। ক্লাস শেষে বেরিয়ে যায়। আলোর ভালো লাগছে না কিছু। এমন করে থাকা যায়? নির্ভয়াকে সরাসরি জিজ্ঞাসা করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আলো বাড়ি এসে নিজের রুমে যায় এবং গোসল করে। নিচে এসে খেয়ে নেয়। ওষুধ খেতে হয়, তাই ঠিকভাবে খাবার খেতে হবে। আলো আমাকে এড়িয়ে চলছে বেশ কিছুদিন, খেয়াল করছি। ওর সাথে কথা বলতে হবে, না হলে সমস্যা আরো বাড়বে। আলো অ্যাক্সিডেন্টের খবর শুনে নীরের কেমন যেন হয়ে গিয়েছিল। আলোকে হারানোর ভয় কুড়ে কুড়ে খাচ্ছিল। ভেতর থেকে জীবনে কখনো এমন অনুভব হয়নি। নীর অনেকদিন পরে ঠিক করে খাবার খেল। কই কিছু না তো মা। বাবা কি অফিসে? মা কিছু হয়নি, তুমি অত চিন্তা করো না তো, ঠিক আছি আমি। বলে রেহানা বেগম রান্নাঘরে চলে যান। নীর উঠে রুমের দিকে যায়। রাত হয়েছে।
আকাশে মস্ত বড় চাঁদ দেখা যায়। নীর বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতে থাকে। এই প্রেয়সী, তোমায় পেয়ে গেলে আমি আর কিচ্ছু ছুটে যাইব না। তোমার সাথে ঘুরে ঘরে থাকতেও আমি রাজি। শুধু একটাবার বলো ভালোবাসি। তোমাকে নিয়ে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। তোমাতে সীমাবদ্ধ আমি, আর কাউকে দরকার নেই। আলো চাঁদ দেখছে ছাদে দাঁড়িয়ে। চাঁদকে ভীষণ ভালোবাসে আলো। চারদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে। আলোকে স্বর্গীয় অনুভূতি হচ্ছে। দুনিয়ার সবকিছু অনেক সুন্দর করে বানিয়েছেন সৃষ্টিকর্তা। জীবন মানেই তো সুন্দর করে বাঁচা। বেঁচে থাকলে তুমি সব কিছুই করতে পারো, মরে গেলে কি পারবে কেউ? জীবনটাকে সুন্দর করে বাঁচতে শেখো। কে কি বললো সেই কথায় কান দিও না। প্রেমিক পুরুষ, ভালোবেসে ফেলেছি ভীষণ করে, ভোলা আমার পক্ষে সম্ভব না। মরার আগ মুহূর্ত পর্যন্ত তোমার মুখটা ভেসে উঠেছে। প্রায় তো মরেই গিয়েছিলাম বলতে গেলে। ভীষণ করে চায় দুজন দুজনকে, কিন্তু পারে না কাছে যেতে। ভালোবাসেন আমায়? আলোর সোজা প্রশ্নের জবাব নীর কি দেবে ভাবছে। এত সোজা প্রশ্ন, তবুও নীরের কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন। না মানে আসলে কি না আসলে কি, মানে টানে বুঝি না। সোজা প্রশ্ন করেছি, সোজাভাবে উত্তর দিবেন। আজকে আপনি বলছিস কেন? আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আজ থেকে আমাকে আর দেখতে পারবেন না। আমি অনেক দূরে চলে যাব, বলতে গেলে আপনার থেকে হারিয়ে যাব। আর খুঁজে পাবেন না আপনি আমায়। আমি তোকে ভালোবাসি না। থাক, বলতে হবে না। আর আমি শুনতে পারবো না। আপনি আমায় ভালোবাসেন না। কোনো দিন আমার মুখ দেখাবো না আমি আপনাকে। ভালো থাকবেন আপনার প্রেয়সীকে নিয়ে। আর কিছু না বলে আলো দৌড়ে চলে যায়, আর পিছনে ফিরে তাকায় না। কিন্তু সে তো জানে না একজন চোখে অশ্রু নিয়ে তার যাওয়া দেখছে। আলো আজকে কলেজ থেকে ফিরে গোসল করে খাবার খায়। আজকে আদনানের সাথে বাইরে যাবে বিকালে। একটু বিশ্রাম নেয় আলো। নীর তালুকদার এর আইডি স্টক করছে আলো। নীরকে এত কেন ভালোবাসে আলো সে নিজেও জানে না। নীরের জন্য আলো প্রায় পাগল হয়ে যাচ্ছে। কি করবে সে? বিকালে আদনানের সাথে আলো বাহিরে যায় ঘুরতে। অনেকদিন যাওয়া হয়নি তো, অনেক ঘুরে তারা দুজন। আলো আজকে অনেক খুশি। আলোর খুশি দেখে আদনানও খুশি। আদনান আলোকে অনেক কিছু খাওয়ায়। আলো ঘুরতে সত্যি পছন্দ করে অনেক, তাই অনেক খুশি সে। কিন্তু তার খুশি মুখ বেশি সময় থাকে না। রাস্তার পাশে ব্রেঞ্চে নীর একটা মেয়ের সাথে বসে আছে। অনেক হেসে হেসে কথা বলছে। নীর আলোর চোখ এড়ায় না। এত খুশি কখনো দেখেনি নীরকে। সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। আদনানের চোখ যায় নীরের দিকে, অনেক খুশি হয়ে যায়। ভাবতে পারিনি দেখা হবে। আদনান নীরকেও আসতে বলেছিল, কিন্তু কাজ আছে বলেছে। নীরের পাশে বসে থাকা মেয়েটার দিকে চোখ যায়। ওরা হেঁটে নীরের কাছে যায়। এই তুই নিশু না তুই? আরে আদনান ভাই, মনে রেখেছো আমাকে? তো বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুই প্যারিস থেকে কবে আসলি? এই তো কাল এসেছি। খুব ভালো। তানির, তুই না বললি কাজ আছে তোর? আরে দোস্ত বলিস না, নিশো আসতে আসতেই সবাই ওকে পাত্তা বেশি দিতেছে। ফুপা ফুপিও এসেছে, কিছুদিন থাকবে। মা বলল ওকে নিয়ে ঘুরে আয়। সেই ছোটকালে এখানে এসেছিল ও। আমি আলোকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরের সাথে নিজের ছায়াও সহ্য করতে পারে না। সেখানে একটা মেয়ে পাশে বসে রয়েছে। এর আগে দেখেনি সে। এত খুশি তার সাথে, মানে এটাই কি তার প্রেয়সী? আলো ভাবতে চাইছে না কিছু। আলো আদনানকে নিয়ে ওখান থেকে বাড়ি চলে আসে। বাহানা দিয়েছে মাথায় ব্যথা করছে, কাউকে কিছু বলার সুযোগ দেয়নি। বর্তমান নীরের বাসায় তার ফুপিরা এসেছে বলে বাবা মাকে দাওয়াত দিয়েছিল মিস্টার তালুকদার। সবাই গিয়েছিল। আলো ভালো লাগছিল না, তাই বাগানে এসেছিল। তখন পেছন থেকে নীর আসে, কিছু সময় চুপ থাকে। তারপরে উপরোক্ত কথাগুলো বলে চৌধুরী বাড়ি এখান থেকে বেশি দূরে না, আবার কাছেও না, হেঁটে যাওয়া যায়। আলো দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। হাঁপিয়ে যাওয়ার কারণে হাঁটতে থাকে। আলো একটু সময় লাগবে। ওরা গাড়িতে করে এসেছিল সবাই। হঠাৎ আকাশে মেঘ করে, তারপরে ঝুম বৃষ্টি শুরু হয়। আলো পিচ ঢালার রাস্তায় বসে পড়ে আর কান্না করতে থাকে। আজকে বৃষ্টিও তার সাথে সায় দিয়েছে যেন। আলো কোনো রকম উঠে বাড়িতে যায়। বলতে গেলে বাড়ির চাবি সবার কাছেই থাকে তাদের পরিবারে। আলো আবার নিজের বাথরুমে এসে শাওয়ার নেয় অনেক সময় ধরে। কান্না করতে করতে ওর মাথা ব্যথা শুরু হয়েছে, তাই ড্রেস পাল্টে শুয়ে পড়ে। জীবনটা এমন কেন? ভালোবাসি বলাটা কি অপরাধ?
বৃষ্টি থামে সন্ধ্যার দিকে, তখন সবাই বাসায় আসে। ওরা জানে আলো বাসায়, মেসেজ করে বলে দিয়েছিল। মেসেজটা এমন ছিল: মাথায় ব্যথা করছে বলে চলে এসেছি। তোমরা চিন্তা করো না তো। তোমাদের বলিনি কারণ তোমরা চিন্তা করবে। আমি বৃষ্টির আগেই বাসায় পৌঁছে গিয়েছি। মিথ্যে বললাম। তোমরা বৃষ্টি থামলে এসো।